মায়ার যাতনা পর্ব 11। কি সমস্যা? আবার ডাকছেন কেন? আমি তোমাকে যেতে বলেছি না। তাহলে যাচ্ছ কেন? আশ্চর্য, আপনাকে তো কফি দিয়েছে, আমার কাজ শেষ, তাহলে অযথা এখানে থাকবো কেন? থাকতে হবে, আমি যতক্ষণ না যেতে বলবো ততক্ষণ থাকতে হবে। আর তোমার কাজ শেষ হয়নি এখনো। রুদ্র হাত দিয়ে কাবার্ডের দিকে ইশারা করে বলল, ওই যে ওইখানে আমার যে কয়টা ড্রেস আলাদা রাখা আছে সেগুলো সুন্দরভাবে আয়রন করে গুছিয়ে দাও। মায়া তাকালো কাবার্ডের দিকে, অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু এই কাজগুলো তো নিজেই করতেন আপনি। সো হোয়াট, এখন থেকে তুমি করবে। নিজেরটা নিজে করুন, আমি পারবো না করতে। তুমি তো দেখছি খুব ফাঁকিবাজ মেয়ে, আবার নিজের দায়িত্বের কথা ভুলে যাচ্ছ। দেখুন, আমি রান্নাবান্না আর ঘরের কাজ করব বলেছিলাম, আপনার পার্সোনাল মেড হব বলিনি। রুদ্র ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে, মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না তার। হঠাৎই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে রুদ্র ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসছে। মায়া নিজের ভাবনা থেকে একটু নড়ল না, যদিও সে ভয় পাচ্ছে শয়তানটার মুখে মুখে তর্ক করার জন্য যদি আবার আঘাত করে। এর তো কথার আগে হাত বেশি চলে। মনে মনে সামান্য ভয় পেলে উপরে উপরে সে নিজেকে শক্ত রাখল। রুদ্র মায়ার থেকে ঠিক এক হাত দূরত্বে এসে থামল, তারপর আচমকা মায়ার কানের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে হাসকি স্বরে বলল, কোনটাকে পার্সোনাল মেড বলে তা তুমি জানো লিটিল ব্যাড? মায়ার কানে মনে হচ্ছে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। চরম মাত্রার অস্বস্তিতে সে রুদ্রর থেকে আরও 2-3 পা পিছে সরে দাঁড়ালো। কি সব উল্টাপাল্টা বলছেন আপনি? আর দয়া করে এসব আলতু ফালতু নামে আমাকে ডাকবেন না। আমার নাম মায়া। নাম ধরে ডাকতে না পারলে আগে যেমন ডাকতেন কালো কাক, নোংরা চরিত্রহীন, না, আরও একটা শব্দ উচ্চারণ করতে পারছে না মায়া, কারণ রুদ্র তার এক হাত মায়ার পেছনের ঘাড়ে চেপে মায়াকে কাছে টেনে এনেছে, আর অপর হাতের শক্তপোক্ত আঙ্গুল দিয়ে তার ঠোঁটজোড়া বন্দি করে রেখেছে। হুশস, নো মোর সাউন্ড। হাজারবার ডাকবো তোমাকে আলতু ফালতু নামে? আমার মুখ, আমি যাকে যা ইচ্ছে তাই বলে ডাকবো, রাইট? শেষের কথাটা মায়াকে জিজ্ঞাসা করলেও মায়া কোনো উত্তর করতে পারছে না। পারবে কিভাবে? রুদ্র তো এখনও তার ঠোঁটের বাঁধন খোলেনি, আর খোলার কোনো তাড়াও নেই তার মধ্যে। সে তো তাকিয়ে আছে মায়ার সুগভীর চোখের দিকে। এই চোখজোড়া বড় রহস্যময়। যখনই রুদ্র তাকায় হৃদয় থমকে যায় তার। মনে হয় মেয়েটার হয়ে তার আখিজোড়া কথা বলে। আচ্ছা, ও কি মেয়েটার এই রহস্যময় চোখজোড়ার ভাষা পড়তে জানে? এই যে এখন মেয়েটার চোখের অস্থির ছটপটানি আর কিছুক্ষণ পরপর রুদ্রের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতেই তো বলে দিচ্ছে যে রুদ্রের আশেপাশে মেয়েটা কতটা আনইজি ফিল করছে। রুদ্র কেন মেয়েটার চোখে তার প্রতি অসীম ক্ষোভ, রাগ দেখতে পায়? কেন অন্য সবার দিকে মেয়েটার চোখের চাহনি যতটা কোমল আর মায়াময়ী হয়, রুদ্রর দিকে তাকালে সেই চাহনি তার থেকে 1000 গুণ বেশি শক্ত হয়ে আসে? কেন তার দিকে একটু কোমলভাবে তাকায় না? মেয়েটা তাকে ঠিক কতটা ঘৃণা করে? নিশ্চয়ই অনেক। কথাগুলো ভাবতে ভাবতে রুদ্রের কেমন অস্থির লাগে। রুদ্র মায়ার চোখ থেকে দৃষ্টি সরিয়ে নেয়, তবে এবার তার দৃষ্টি পড়ে অন্য কোথাও। মায়ার হালকা গোলাপি অধর জোড়া, যেখানে তার হাতের স্পর্শ লেগে আছে। ঠোঁটের দিকে দৃষ্টিপাত করতেই রুদ্রের কেমন ঘোর লেগে আসে। রুদ্রের দৃষ্টি ঘোলাটে তার ভেতর কিছু একটা অনুভব হচ্ছে, কিছু একটা করতে ইচ্ছে করছে। রুদ্র এবার আনমনে মায়ার কোমল ঠোঁটে তার হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আলতোভাবে রাব করছে। অজান্তেই তার মুখে মন্ত্রমুগ্ধের মতো মায়ার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। কিন্তু হঠাৎই রুদ্রের ঘোর কাটল হাতের চিনচিনে যন্ত্রণায়। ধীরে ধীরে যন্ত্রণাটা বাড়ছে। রুদ্র এক ঝটকায় মায়াকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। হাতের মাংস ফেরে সূচালো পিনের মতো কিছু একটা বস্তু গেঁথে আছে সেখানে। সে থেকে চিরবির করে রক্ত বের হচ্ছে। রুদ্র অবাক হয়ে মায়ের দিকে তাকালো, কিন্তু মায়াকে কাঁদতে দেখে তার বিস্ময় বাড়ল। মেয়েটা কাঁদছে কেন? কি হয়েছে? মস্তিষ্কে হালকা চাপ প্রয়োগ করতে কিছু মুহূর্তের আগের ঘটনা
রুদ্রের চোখের সামনে ভেসে উঠল। নিজের কর্মকাণ্ডের কথা মনে পড়তেই হাতের ব্যথা ভুলে রুদ্র নিজের চুল টেনে ধরল। হোয়াট দ্য ফাক! আমি এসব করছিলাম? আই অ্যাম লুজিং মাই মাইন্ড। ও গড! এসব কি হচ্ছে আমার সাথে? মায়া কান্না থামিয়ে রেগে আগুন ঝরা কণ্ঠে রুদ্রকে বলল, লম্পট কোথাকার! আপনাকে আমি অন্তত আপনার গার্লফ্রেন্ডের প্রতি লয়াল ভেবেছিলাম। এখন দেখছি আপনি ওনাকেও ঠকাচ্ছেন। জানোয়ার! সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? লজ্জা করে না নিজের গার্লফ্রেন্ড রেখে অন্য নারীকে স্পর্শ করতে? আসলে মায়া শুরু থেকেই নিজের ঘাড় আর মুখ থেকে রুদ্রের হাত সরানোর চেষ্টা করছিল। হাত দিয়ে যত রকমের আঘাত করা যায় সবটাই করেছিল, কিন্তু তাতে রুদ্রের বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখা যায়নি। তার মধ্যে রুদ্রর ক্রমাগত কাছে এগিয়ে আসা আর বাজে নজর, মায়ার মনে হচ্ছিল ঘৃণায় সে মরেই যাবে। রাগে ক্ষোভে মায়া হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। অন্যা থেকে পিন ছুটিয়ে নিজের সর্বশক্তি দিয়ে হাতে গেঁথে দিয়েছে, আর এজন্যই তার বিন্দুমাত্র আফসোস হচ্ছে না। রুদ্র হতবাক হয়ে আছে। এমন সিরিয়াস মুহূর্তেও তার মাথায় এক আজগবি প্রশ্ন আসলো। সে যতদূর জানে ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড বানানো পাপ, আর এখন এই নারীর কথায় মনে হচ্ছে বাইরের গার্লফ্রেন্ড রেখে ঘরে বউকে ছোঁয়া পাপ। কিন্তু রুদ্রের এই আজগবি চিন্তা বেশিক্ষণ টিকল না হাতের যন্ত্রণায় মায়ার অদ্ভুত ব্যবহারে। মায়া ওড়না দিয়ে জোরে জোরে তার ঠোঁট ঘষছে। হঠাৎই সে ওয়াশরুমের দিকে দৌড়ে চলে গেল। রুদ্র চোয়াল শক্ত করে মায়ের কর্মকাণ্ড দেখছে। যা বুঝছে তা শিওর হওয়ার জন্য সেও মায়ের পিছু পিছু ওয়াশরুমে গেল। মায়া বারবার ওর ঠোঁট, চোখে, মুখে পানি দিচ্ছে, যেন ভীষণ নোংরা কিছু লেগে আছে তার মুখে। রুদ্রর চোখ মুখ লাল হয়ে উঠেছে। দু হাত শক্তভাবে মুষ্টিবদ্ধ করে রাখলেও সূচরপিন আরও বেশি গেঁথে গিয়েছে। হাতের কপালের পেইন রগ ভাসছে, ভেসে উঠছে। রুদ্র বরাবরই রকচটা অহংকারী মানুষ। বাবা ছাড়া আর কারো সামনে তার রাগ কন্ট্রোলে থাকে না। কিন্তু এ কয়েকদিনে ভিন্ন কিছু ঘটেছিল। এই মেয়েটা সামনে আসলে কিভাবে যেন তার রাগ কমে যায়। এই যে মেয়েটা মাঝে মাঝে বিরাট দুঃসাহস দেখিয়ে তাকে বাজে কথা শোনায়। এমনকি একটু আগেও মেয়েটার এমন ভয়ানক আঘাতে তার খুব একটা রাগ হয়নি, কিন্তু এখন যেখানে মেয়েটা প্রতিটি মেয়ে রুদ্রকে পাওয়ার স্বপ্ন দেখে, দ্য গ্রেট রুদ্র কায়নায় মির্জার সাথে সামান্য একটু দেখা পাওয়ার জন্য, স্পর্শ পাওয়ার জন্য হাজার হাজার মেয়ে ছটফট করে, সেখানে কিনা এই মেয়ে! এত ইগো এই নারীর! বিষয়টা রুদ্রর আত্ম অহমিকায় আঘাত করল যেন। ইগোস্টিক রুদ্রের ইগো হার্ট হয়েছে এতে। মায়া বের হয়ে এসেছে ওয়াশরুম থেকে। দেখল রুদ্র রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে থেকে হাত থেকে এক টানে পিন বের করলো। আটকে উঠছে মায়া, কিন্তু রুদ্রের মুখ থেকে একটু আওয়াজও বের হয়নি। পিনটা বেশ ভালোই বড় ছিল, যার 1/3 বেশি রুদ্রের হাতের মাংসে গেঁথে গিয়েছিল। রুদ্র পুরো হাত রক্তে মাখামাখি, মেঝেও সেম অবস্থা। মায়া নরম মনের মেয়ে, কিন্তু তবুও তার মনে হচ্ছে সে কাজটা একদম ঠিক করেছে। হালকা অনুশোচনা কাজ করলেও রুদ্র এটারই প্রাপ্য বলে তার ধারণা। অনেকক্ষণ সময় কাটল। নীরবতা ভেঙে রুদ্র শক্ত কণ্ঠে বলল, লিসেন, সার্ভেন্টের জন্য ঘরের কাজ আর পার্সোনাল কাজ বলতে কিছু হয় না। তাদেরকে সেটাই করতে হয় যেটা তাদের মালিক বলে। এখন তুমি যদি সেটা করতে না পারো তাহলে সত্যিটা মেনে নাও যে তুমি আসলেই মুখেই বড় বড় কথা বলো শুধু, বাট তুমি অ্যাকচুয়ালি দায়িত্ব জ্ঞানহীন অ্যান্ড তুমি কোনো কাজের যোগ্য না। সার্ভেন্ট? হ্যাঁ, মায়া তো জানে সে এই বাড়ির কাজের লোক। মায়া বিশ্বাস করে পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, কিন্তু তবুও তবুও সরাসরি কাজের লোক কথাটা মায়ার কেন জানি খারাপ লাগলো। না চাইতেও চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রুদ্র লক্ষ্য করেছে সেটা। তার কেমন যেন অস্থির লাগছে যেন। সে দ্রুত মায়ার সামনে থেকে সরে ফার্স্ট এইড বক্স নিয়ে বিছানায় বসল। মায়া শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এক্ষুনি আপনার ড্রেস আয়রন করে দিচ্ছি আমি। মায়ার মেঘে ঢাকা মলিন মুখ। রুদ্র তা দেখার সাহস করল না আর। মায়া কাবার থেকে রুদ্রর আলাদা করে রাখা ড্রেসগুলো একটা একটা করে নামিয়ে বিছানায় রাখছে। তারপর শার্টগুলোকে ভালো করে দেখে নিয়ে রুদ্রকে বলল, দেখুন তো এগুলোই কিনা। রুদ্র জবাব দিল, না। মায়া ফের বলল,
ঠিক আছে, আমি এই ড্রেসগুলো আমার রুমে নিয়ে যাচ্ছি। সকালে সবগুলো পেয়ে যাবেন। রুদ্র এবার থমথমে গলায় জবাব দিল, না, তোমার রুমে গিয়ে আমি কিভাবে বুঝবো তুমি সব কিছু ঠিকঠাক করেছো কিনা? কাজে তো ফাঁকিও দিতে পারো, তাই যা করার আমার সামনে এখানে বসেই করবে। মায়া আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। মায়ার মুখটা ভীষণ মলিন দেখাচ্ছে, চোখ ছলছল করছে। রুদ্র বিড়বিড় করে আওলালো, ভালোভাবে বললে তো কথা শোনো না, অবাধ্য নারীদের এইভাবেই বোঝাতে হয়। ভোরবেলা থেকে মায়ের বুকের ভেতর কেমন ধুকপুকানি বাজতে শুরু করেছে। বাইরের আকাশে সূর্য উঠেছে ঠিকই, কিন্তু তার চোখের সামনে সব কিছুই ধোঁয়াশা লাগছে। প্রতিটি মিনিট পার হওয়া তার কাছে ঘন্টার সময় দীর্ঘ মনে হচ্ছে। আজকে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিবে, গলা বুক শুকিয়ে কাঠ। সকাল থেকে কতবার যে পানি খেয়েছে, যত সময় যাচ্ছে উদ্বিগ্নতা তত বাড়ছে। সকালের রান্না শেষ করে মায়া ফ্রেশ হয়ে অজু করে আসলো। দুরাকাত নফল সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করতে বসেছে। কয়েক পাতা তেলাওয়াত করতেই হঠাৎ শব্দ করে ফোন বেজে উঠল। তেলাওয়াত শেষ করে কোরআন মজদিলে চুমু এঁকে সযত্নে রেখে দিল। মোবাইল খুলে দেখলো মারিয়া ফোন করেছে। সে কল ব্যাক করলো। অপর পাশ থেকে সঙ্গে সঙ্গে কল রিসিভ হলো। হ্যাঁ মারিয়া, কেমন আছিস? দোস্ত, এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু সামনে থাকবো কি না বলতে পারছি না। জানিসই তো রেজাল্ট দিয়েছে কিছুক্ষণ আগে। ওহো, দিয়েছে? দেখেছিস রেজাল্ট? না, দেখিনি এখনো। আগে তোরটা জেনে তারপর রেজাল্ট দেখব। চিন্তা হচ্ছে আমার। না, আমার ভয় লাগছে, আগে তোরটা দেখ। মানছি না, মানবো না। আমি আগে বলেছি, তাই আগে তোরটা দেখবি। কিন্তু মারু, আমার বেশি ভয় লাগছে, পারবো না আমি। মায়ার বাচ্চা। মারিয়া রেগে গেল এবার। এই রে, মারু রাগিস না। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, দুজনেই একসাথে দেখি চল। ও মম, ঠিক আছে। আমার অনেক এক্সাইটেড লাগছে, তাড়াতাড়ি গিয়ে দেখে ফেলি যা। আমিও দেখছি আমারটা। কল কেটে মায়া আর মারিয়া দুজনেই নিজেদের রেজাল্ট বের করতে ব্যস্ত হয়ে পড়ল। মায়ের বুকের ধুকপুকানি বেড়ে চলেছে, হাত কাঁপছে অনবরত। আল্লাহর নাম জপতে জপতে সব ইনফরমেশন দিয়ে অবশেষে সাবমিট করলো। 1 2 3 4.89 মারিয়া, 4.94 মায়া। মায়া আর মারিয়া দুজনেই ফোনের ওপাশ থেকে সমস্বরে চিৎকার করে বলে উঠল, ইয়াহু! মায়া, মারু, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। মারিয়া, দোস্ত, আমি ভীষণ খুশি। কিন্তু মায়া, কিন্তু কি? আমাদের দুজনের কেউই তো প্লাস পায়নি। মারিয়ার কণ্ঠে কিঞ্চিত আফসোস প্রকাশ পেল। এই প্লাস পাইনি তো কি হয়েছে? আমরা দুজনেই তো বেশ ভালো রেজাল্ট পেয়েছি মারু। খারাপ তো কেউ করিনি। মায়া, হুম মারিয়া। মারিয়া, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতো। সামনে অ্যাডমিশন টেস্ট। এখন থেকে আরও ভালোভাবে পড়তে হবে। দোয়া কর যাতে দুজনেই একই ভার্সিটিতে পড়তে পারি। ওকে ওকে, তাহলে চল আজকে দেখা করি। আজকে? হ্যাঁ, আজকেই। আজকে শুক্রবার, তাই তোর কাজ থাকার কথা না। সেই সাথে এটা আমাদের জন্য স্পেশাল ডে, তাই আজকে এই দিনটা আমরা একসাথে উপভোগ করব। কিন্তু কোথায় দেখা করবি? বটতলা নদীর পাড়ে। আর শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মায়া কৌতূহলী হইলে জিজ্ঞাসা করল, কি সারপ্রাইজ? মারু, মারিয়া, মম, সেটা তো বলা যাবে না। আর বললে তো সেটা সারপ্রাইজ থাকবে না। মায়া, দূরের বেটি, জানাবিই না যখন, তাহলে বললি কেন? এখন যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ শান্তি পাবো না। মায়া বিরক্তি কণ্ঠে বলল। ওপাশ থেকে মারিয়ার উচ্চ স্বরে হাসির শব্দ শোনা যাচ্ছে, যেন মায়ার মস্তিষ্কের আগ্রহী পোকাদেরকে জাগিয়ে সে খুব মজা পাচ্ছে। আজকে অফ ডে হওয়ায় রুদ্র অফিসে যায়নি। সে আপাতত ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। আজকাল বাসায় ফিরলেই নিজের রুমে তার যেন কেন কমফোর্টেবল ফিল হয় না। ড্রয়িং রুমেই তার এখন কমফোর্ট জোন মনে হয়। ড্রয়িং রুম থেকে অনতি দূরে সোজাসুজি রাফসান মির্জার ঘর। রাফসান মির্জার সুবিধার জন্যই তিনি নিচতলায় এই ঘরটিকে বেছে নিয়েছেন। দরজা খোলা থাকলে সোজাসুজি হওয়ায় ড্রয়িং রুম থেকেই ঘরের ভেতরের অংশটা বেশ ভালোভাবেই দেখা যায়। টিভির স্ক্রিনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ চলছে, টান টান উত্তেজনা। কিন্তু রুদ্রের মনে হয় না সেদিকে খুব একটা মনোযোগ আছে। রুদ্র ঘাড় ঘুরিয়ে আরও একবার রাফসান মির্জার ঘরের দিকে তাকালো। না, এবারও বন্ধ দরজা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রুদ্রের এবার বিরক্তির সাথে সাথে রাগ লাগছে।
রাফরান মির্জার ঘরের দরজাটিকে তার এখন সবচেয়ে বিরক্তিকর বস্তু মনে হচ্ছে। আশ্চর্য, মেয়েটা কি সবসময় এমন দরজা বন্ধ করে থাকে নাকি? রান্না করে সেই কখন ঘরে গিয়েছে, একবারও বের হয়নি। বিরক্তিকর মেয়ে একটা। ওর কি দম বন্ধ লাগছে না এভাবে ঘরবন্দিনী হয়ে থাকতে? সকালে রুদ্রকে খাবার সার্ভ করে মায়া নিজের খাবার নিয়ে রুমে চলে আসে। তারপর সেই যে দরজা বন্ধ করে, যতক্ষণ না রুদ্র অফিসে যায় ততক্ষণ আর বাইরে বের হয় না। আর আজকেও তার ভিন্ন কিছু ঘটেনি। ব্রেকফাস্ট করার পরেও রুদ্র সকাল থেকে ড্রয়িং রুমেই অবস্থান করছে। মাঝে যদিও বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গিয়েছিল, কিন্তু সেখানে 1 ঘন্টা থেকেই আবার ড্রয়িং রুমে চলে এসেছে। ম্যানশনের সবচেয়ে আরামদায়ক লাক্সারিয়াস ও সুন্দর কামরাটি রুদ্রের জন্য বরাদ্দ, কিন্তু তবুও আজকাল কিসের জন্য রুদ্র সেখানে মন টিকে না এক মুহূর্ত। অনেকক্ষণ সময় কাটল রুদ্রের বিরক্তির চরম সীমায়। সে টিভি বন্ধ করে উঠে দাঁড়ালো। রাস্কেল মেয়েটা পেয়েছেটা কি আমাকে? শুধু শুধু এতক্ষণ অপেক্ষা করা যায়? রুদ্র বিড়বিড় করে মায়াকে বকতে বকতে রায়হান মির্জার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভাবল দরজায় নক করবে। রুদ্র হাত তুলে দরজায় নক করার আগেই আকস্মিক দরজা খুলে গেল। রুদ্র ভরকালো খানিকটা। এদিকে দরজা খুলে রুদ্রকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়াও বেশ চমকে ওঠে। কিছু মুহূর্ত স্তব্ধ থেকে রুদ্রকে শক্ত কড়া গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? আমার ঘরের সামনে কি করছেন? মায়ের এমন কড়া গলায় রুদ্র ভ্যাবাচাকা খেয়ে আমতা আমতা করে বলল, খিদে পেয়েছে আমার। এখন 11টা বাজে মাত্র, তো কি হয়েছে? আমার খিদে লাগতে পারে না? না, ঠিক সেটা বলিনি। আমি যতদূর জানতাম আপনি দুপুর 1টা 2টোর আগে লাঞ্চ করেন না। ভুল জানতে তুমি। আমার যখনই খিদে পায় তখনই খায়। আচ্ছা, বুঝেছি। ডাইনিং টেবিলে গিয়ে বসুন, খাবার সার্ভ করে আমাকে যেতে হবে। রুদ্র এতক্ষণ বিষয়টা খেয়াল করে দেখেনি। মায়ার কথায় তাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখল। গায়ে কালো বোরকা জড়ানো আর মাথায় কালো স্কার্ফ বাঁধা। ছোটোখাটো গোলগাল মুখটা দেখে বোঝা যাচ্ছে গালের দুপাশে স্কার্ফের চাপে গুলুমুলু গালগুলো আরেকটু ফুলে আছে। মুখে প্রসাধনীর লেশ মাত্র নেই। বড় বড় ঘন পাপড়ি বিশিষ্ট ভাসা ভাসা চোখগুলো দিয়ে কেমন বিরক্তি নিয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। ছোটোখাটো মুখের ছোট্ট একটা নাক, আর সেখানে ছোট্ট একটা নাক ফুল। মেয়েটার গায়ের রঙকে উজ্জ্বল শ্যামলা বর্ণ বলে হলদে ফর্সাও বলা যায়। খুবই সাধারণ। এত সাধারণের মাঝেও রুদ্রের কাছে মেয়েটিকে ভীষণ অসাধারণ লাগছে। আচ্ছা, মেয়েটা কি সত্যিই এত মোহনীয়, নাকি শুধু রুদ্রের কাছে এমন লাগছে? কই, আগে তো কাউকে এমন লাগেনি। ভাবনার মাঝে আরও একবার নাকফুলের দিকে খেয়াল করতেই রুদ্র অবাক হলো। বিয়ের সময় মেয়েটাকে যথেষ্ট অর্নামেন্টস দেওয়া হয়েছে, সেখানে বেশ অনেকগুলো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের নোজ রিং ছিল। অথচ এ পর্যন্ত মেয়েটাকে সেখানকার একটা অর্নামেন্টসও পরতে দেখেনি। মেয়েটার নাকে যে রোজ রিংটি আছে ছোট গোলাপি একটা পাথরের, দেখে তো ডায়মন্ডের মনে হচ্ছে না, আর গোল্ডের তো একেবারেই না। রুদ্রের রাগ লাগলো। এত এক্সপেন্সিভ অর্নামেন্টস থাকতে রুদ্রর বউ হয়ে কিনা মেয়েটা বাজারের কম দামি নোজপিন পরেছে। যদিও এতে তাকে অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। আরে ভাই, আপনি কি কানে কম শুনেন নাকি? ভাবনার মাঝে মেয়েলি কণ্ঠের এত জোরে চিৎকার শুনে রুদ্রের ধ্যান ভাঙল। এই মেয়ে, সমস্যা কি? আস্তে কথা বলো। এত জোরে চিৎকার করছো কেন? রুদ্র কানে হাত দিয়ে বিরক্তি স্বরে বলল। মায়া এত জোরে চিৎকার করেছিল যে আরেকটু হলে বোধহয় রুদ্রের কানই ফেটে যেত। মায়া রেগে বলল, ও এখন আমাকে আস্তে কথা বলতে বলা হচ্ছে? আর আপনি যে কানে তালা লাগিয়ে রেখেছেন তার বেলা? আমি আপনাকে বিগত 5 মিনিট ধরে টেবিলে গিয়ে বসতে বলছি, অথচ আপনি তা না শুনে হ্যাবলার মতো আমার মুখের দিকে তাকিয়ে আছেন। সবসময় আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন? এত কি দেখেন আমার মুখের দিকে? আমি ঠিক কতটা কুৎসিত দেখতে, আর আমার চেহারায় কি কি খুঁত আছে সেসব খুঁজে বের করেন? শ্যাট আপ! এত পকর পকর না করে আজকে ফ্রাইডেতেও কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছ সেটার জবাব দাও আগে। দুঃখিত, আপনাকে জানানোর প্রয়োজন মনে করছি না আমি। মায়া নির্বিকার ভঙ্গিতে কথাটি বলেই দরজার সামনে থেকে রুদ্রকে পাশ কাটিয়ে কিচেনে চলে গেল। রুদ্র অপমানিত বোধ করল। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকলো সে।
মায়া রুদ্রকে খাবার সার্ভ করে কোনো দিকে না তাকিয়ে চলে যাচ্ছিল, কিন্তু রুদ্র দরজার সামনে থেকে দ্রুত হেঁটে এসে তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। আরে, সমস্যা কি আপনার? সবসময় আপনি আমার পথে বাধা হয়ে দাঁড়ান কেন? শোনো মেয়ে, আমি এখন তোমার সাথে ঝগড়া করার মুডে নেই। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। কেন? আপনি কে যে সবসময় আমার ব্যক্তিগত ব্যাপারে আপনাকে কৈফিয়ত দিতে হবে? রুদ্র মায়ের দিকে খানিকটা ঝুঁকে ধারালো কণ্ঠে বলল, জানতে চাও আমি কে? মায়া এক পা পিছিয়ে গিয়ে শক্ত গলায় বলল, না, জানতে চাই না। আপনার সাথে ফালতু পেঁচাল পাড়ার সময় নেই আমার। আমাকে যেতে হবে। রুদ্র সোজা হয়ে দাঁড়ালো, থমথমে গলায় বলল, আমার প্রশ্নের উত্তর না দিলে এখান থেকে এক পাও নড়তে পারবে না তুমি। মায়া রুদ্রের কথায় পাত্তা না দিয়ে তার পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু যেতে পারল না, কারণ রুদ্র অলরেডি মায়ার হাত শক্তভাবে নিজের হাতে বন্দি করে নিয়েছে। হাত ছাড়ুন, খারাপ হয়ে যাবেও কিন্তু। মায়া অত্যন্ত শীতলভাবে বলল। রুদ্র বাঁকা তির্যক হেসে ফিসফিস করে বলল, চলো, একটা চ্যালেঞ্জ হয়ে যাক। আজ যদি তুমি আমার হাত ছাড়িয়ে নিজেকে মুক্ত করতে পারো, তাহলে আমি তোমার লাইফে একদমই ইন্টারফেয়ার করব না। জানোয়ারের শক্তি দেখাচ্ছিস আমাকে? লজ্জা করে না তোর? বারবার একটা মেয়ে নিষেধ করার পরেও। রুদ্র মায়াকে এক টানে কাছে এনে ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিল। তারপর মুখ নিচে নামিয়ে মায়ের চোখের দিকে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে থেকে হাসকি স্বরে আওড়ালো, ইয়েস, আই অ্যাম শেমলেস। নিষিদ্ধ জিনিসের প্রতি আমার আগ্রহ বরাবরই একটু বেশি। তুমি আমাকে ঘৃণা করো, তাই না? আমার স্পর্শ, আমার অস্তিত্ব, সব কিছুকে ঘৃণা করো। ট্রাস্ট মি, ঘৃণিত জিনিসগুলো করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তবে তোমার সাহস মনে হয় না একটু বেশি বেড়ে গেছে? আমাকে তুই তোকারি করছো। তোমার জায়গায় অন্য কেউ হলে এই স্পর্ধা দেখানোর জন্য দুনিয়াতেই থাকতো না। তবে তোমাকেও ছেড়ে দেব না, সাবধান করছি। আমার ধৈর্যের সীমা অতিক্রম করো না, না হলে আমি বাধ্য হব তোমার ঘৃণার পরিণাম আরও বাড়াতে। কুত্তা, ছাড় আমাকে। আমি তোর বাড়িতেই থাকবো না আর। দরকার হলে রাস্তায় থাকবো আমি। চরিত্রহীন লুচ্চা লম্পট লাফাঙ্গার জানোয়ার, ছাড় বলছি। মায়া রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মুখে যা আসছে তাই বলছে আর ছাড়া পাওয়ার জন্য মুচড়ি করছে, কিন্তু রুদ্রের মতো বডি বিল্ডারের কাছে সে নিতান্তই চুনোপুটি, যার কারণে রুদ্রের গাঢ় বন্ধন থেকে এক চুলও নড়তে পারেনি। নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও মায়া একটু নড়তে পারছে না। বৃথা চেষ্টা করতে করতে এক পর্যায়ে মায়া হাঁপিয়ে গিয়ে একেবারে শান্ত হয়ে গেল। মাথা নিচু করে চুপচাপ চোখের পানি ফেলতে লাগলো। রুদ্র কুর হেসে ডান হাতের তর্জনী আঙ্গুল মায়ের থুতনিতে ঠেকিয়ে তার মুখ উঁচু করলো। তারপর নিবিড় দৃষ্টিতে মায়ের ভেজা চোখ বন্ধ পাতার ও পুরো মুখে একবার দৃষ্টি বুলিয়ে শীতল কণ্ঠে বলল, এতটুকুতেই শক্তি শেষ? মায়া চোখ খুলল। তারপর রুদ্রর দিকে তাকিয়ে অত্যন্ত ঘৃণিত নজরে তাকিয়ে ভাকা কণ্ঠে আওড়ালো, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ আপনি, লিটিল বার্ড। তুমি কি একটু বেশি রিয়াক্ট করো না? আমাকে একটু আগে যেসব বললে সেসব অপবাদ তো এমনি এমনি মেনে নেওয়া যায় না। বিয়ের এতদিনেও আমি তোমাকে একটা কিসও করিনি, অথচ তুমি আমাকে কত বড় বড় অপবাদ দিয়ে দিলে। দ্যাটস নট ফেয়ার, ওয়াইফি। দয়া করে ছাড়ুন আমাকে আর আপনার নোংরা মুখ বন্ধ করুন। আমি জায়গায় আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছিলাম। এখন তো শুনেছেন, আর ঝামেলা চাইছি না আমি। যেতে দিন এবার। রুদ্র কিছু না বলে আপাতত শেষবারের মতো কোমর জড়িয়ে মায়াকে মেঝে থেকে কিছুটা শূন্যে তুলে মায়ার মাথা নিজের বুক বরাবর করল। তারপর 2 সেকেন্ডের জন্য মায়াকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে ভীষণ টাইট হাগ করলো একবার। তারপর মায়াকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে বলল, তেরামো না করে আগেই যদি আমার কথার উত্তর দিয়ে দিতে, তাহলে এত ঝামেলা হতোই না। অবশ্য আমার খারাপ লাগেনি। তুমি চাইলে এমন তেরামো রোজ রোজ করতে পারো। যাতে পরের বার। রুদ্র কথা থামিয়ে দিয়ে তির্যক হাসল। মায়া শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রাগে ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে তার। এইবার গিয়ে আমি যেতে পারি না? কথা আছে। শুনেছি তোমার রেজাল্ট দিয়েছে। পয়েন্ট কত তোমার? 4.94।
রুদ্র কেমন নাক মুখ কুঁচকে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুদ্র মির্জার বউ কিনা সামান্য প্লাস আনতে পারেনি। লোকে শুনলে কি বলবে? মায়া যেন শুনেও কিছু শুনল না। সে হনহন করে দুটো হেঁটে চলে যাচ্ছে। রুদ্র পেছন থেকে জোরে জোরে বলল, এই মেয়ে, বাইরে যাচ্ছ ভালো কথা, কিন্তু গাড়ি নিয়ে যাবে। ড্রাইভারকে বলে দিচ্ছি আমি, যদি শুনি তেরামি করে গাড়ি নিয়ে যাওনি, তাহলে কিন্তু তোমাকে কাঁচা চিবিয়ে খাবো। চলবে? ইনশাআল্লাহ।